জানাবো হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না, বলছেন রাশেদ খান। ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, বললেন জামায়াতে আমির। দাম বাড়ানোর পরও বাজার থেকে উধাও সয়াবিন। এবং সর্বশেষ জানাবো রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায় বিচার পাবে, বললেন নাহিদ ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ভূ রাজনৈতিক কারণ বিবেচনা করে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না। ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ কার্যকর করা যায় না। উচ্চ পর্যায়ের সূত্রগুলো বলেছে, বাংলাদেশের বর্তমান মোহাম্মদ ইউনূস সরকারের চাপ সত্ত্বেও ভারত এই বিষয়ে দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনার মতো একজন নেত্রী, যিনি ভারতের স্বার্থ রক্ষা করেছেন, চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন, তার প্রত্যর্পণ ভারতের প্রতিবেশী মিত্রদের জন্য ভুল বার্তা পাঠাবে। আরো বলা হয়েছে, ভারত এই ধরনের প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু মাস লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে, যার উদাহরণ দালাই লামাও। সূত্রগুলো মনে করে, বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন, তাহলে তার জন্য একটি অনিশ্চিত ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে ভারত বাংলাদেশ সম্পর্ক এবং শেখ হাসিনার ভূমিকাকে সামনে রেখে প্রত্যর্পণ ইস্যুটি জটিল এবং সময় সাপেক্ষ বলে বিবেচিত হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে এখনো কেউ স্পষ্ট বক্তব্য দিচ্ছে না। আমরা বলতে চাই, গণহত্যার পরে আওয়ামী লীগের কারো আর রাজনীতি করার অধিকার নেই, তাদের নিষিদ্ধ করতে হবে। রাশেদ খান বলেন, আগে যেখানেই আলেম ওলামারা সমাবেশ করত, ওয়াজ মাহফিলের আয়োজন করত, আওয়ামী লীগের গা জ্বলতো। আমরা দেখেছি কিভাবে ছাত্রলীগ, যুবলীগ বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন চালিয়েছে। এই নেতা আরো বলেন, আজকে জাতীয় ঐক্যের জন্য আমরা একত্রিত হয়েছি। গণ অভ্যুত্থানে আমরা দেখেছি, যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, তখন মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে প্রতিরোধ গড়ে তুলেছিল। ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, বলেন জামায়াতে আমির। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, এজন্য ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। জামায়াতে ইসলাম ছাড়াও খেলাফত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে অংশ নেন বিএনপি, জামায়াত, এপি পার্টি, ইসলামী আন্দোলন সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। দাম বাড়ানোর পরও বাজার থেকে উধাও সয়াবিন। দাম বাড়ানোর পরও চট্টগ্রামের সয়াবিন তেলের সংকট কাটেনি। চাহিদার অর্ধেকও মিলছে না সয়াবিন, ফলে দিন দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় এই পণ্যের দাম। দাম বাড়ানোর পর সংকট কেটে যাবে বলে আশা করা হলেও বাস্তবে তা হয়নি, উল্টো আরো অস্থির হয়েছে। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জের ভোজ্য তেলের সংকট বিরাজ করছে। পাইকারি বাজার থেকে সয়াবিন উধাও হয়ে গেছে। বিশেষ করে 1 ও 2 লিটারের বোতলের সরবরাহ নেই বললেই চলে। এদিকে ভোজ্য তেলের মতো লাগামহীনভাবে বাড়ছে ব্রয়লার মুরগির দাম। গত এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি অস্থির চালের দামও। তবে কিছুটা স্বস্তির সবজির বাজারে। সংশ্লিষ্টরা বলছেন, ভোজ্য তেল নিয়ে ক্রেতারা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। শক্তিশালী সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে ভোজ্য তেল নিয়ে বড় সংকটের আশঙ্কা সংশ্লিষ্টদের। লিটার প্রতি দাম 8 টাকা বাড়ানো হলেও বাজারে আরো অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এদিকে কিছুটা কমেছে শীতকালীন সবজির দাম। মাছের দাম ঊর্ধ্বমুখী। ভোজ্য তেলের খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জের আমদানিকারকরা সিন্ডিকেট করে ভোজ্য তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। তারা চাহিদার অর্ধেকও সরবরাহ করছে না। ফলে খুচরা বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে এবং বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এই কারণে মূলত হু হু করে দাম বাড়ছে। অলিগলিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল 190 টাকা এবং নগরীর বড় বাজারগুলো 175 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। বোতলজাত 2 লিটার 360 টাকা, 3 লিটার 530 টাকা এবং 5 লিটার 860 টাকায় বিক্রি হয়েছে। চলতি মাসের শুরুতে ভোজ্য তেলের দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে দেয় সরকার। সরকার নির্ধারিত নতুন দাম অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেল এখন 175 টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল 167 টাকা। খোলা সয়াবিন ও পাম তেলের দাম 149 টাকা থেকে বেড়ে 157 টাকায় দাঁড়িয়েছে। বোতলজাত 5 লিটার সয়াবিন তেলের দাম 860 টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল
টাকা। দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের বাজার। খুচরা ভোজ্য তেল ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ভোজ্য তেলের দাম বাড়ানোর পরও ডিলারদের কাছ থেকে নতুন সরবরাহ পাননি তারা। দাম বাড়ানোর পর থেকে কোনো ডিলার অর্ডার নিচ্ছে না। আগে যারা দোকানে এসে অর্ডার নিয়ে যেত তারাও আসছে না, অর্ডারও নিচ্ছে না। আপাতত আগে তেলগুলো বিক্রি করছে। সরবরাহ যথাযথ না থাকায় বাজারে বোতলজাত তেল কমে যাচ্ছে। বেশিরভাগ দোকানে তেল নেই। আমদানিকারকরা বলছেন সরকার 2 দফায় শুল্ক কর কমিয়েও সুফল মিলছে না, বরং দাম আরো বেড়েছে। একাধিক কারণে ভোজ্য তেলের বাজার অস্থির। দেশের ডলার সংকট এখনো চলমান রয়েছে। আমদানিকারকরা আগের মতো ভোজ্য তেল আমদানি করছেন না। বিশ্ববাজারে ভোজ্য তেলের দামও আগের চেয়ে বেড়েছে। এসব কারণে ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী। দেশের ইতিহাসে পাম অয়েলের দাম এবারের মতো আর বাড়েনি। মূলত ইন্দোনেশিয়ার উৎপাদন সংকট, বায়োডিজেলের পাম অয়েল ব্যবহারের পরিমাণ 5% বৃদ্ধিজনিত কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যটির বুকিং রেকর্ড পরিমাণে বেড়ে গেছে। এসব কারণে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল হচ্ছে না। খাতুনগঞ্জে ভোজ্য তেলের পাইকারি ব্যবসায়ী হেলাল উদ্দিন আরমান জানান, দাম বাড়ানোর পরও ভোজ্য তেলের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মিল থেকে তেল পরিশোধন এবং ডিলারদের মাধ্যমে বাজারে পৌঁছাতে কিছুটা সময় লাগে, তবে সরবরাহে এখন আর কোনো বাধা নেই। অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হবে। রাষ্ট্রের সংস্কার হলে সবাই ন্যায় বিচার পাবে, বললেন নাহিদ ইসলাম। রাষ্ট্র সংস্কার হলে সবাই ন্যায় বিচার পাবেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সংস্কারে আমাদেরও মত থাকবে, তাদের কথা শোনা হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট, বিশিষ্টজন, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দুদিনের জাতীয় সংলাপ চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার চলমান, সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে শুরু হয়েছে এই জাতীয় সংলাপ। নাহিদ ইসলাম বলেন, যেসব আমলারা আন্দোলনের নামে চাকরিবিধি লঙ্ঘন করেছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আমলারা প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা নৈতিক ও বিধিগতভাবে ঠিক হয়নি। বিগত রেজিমের আমলারা নানাভাবে লুকিয়ে আছেন, তাদেরও চিহ্নিত করেছি, দ্রুত ব্যবস্থা নেব। ব্যাপক জনসমর্থন থাকলেও সরকারের প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আমরা সাম্প্রতিক সময়ে আমলাদের বক্তব্য শুনতে পাচ্ছি। তারা এক ধরনের হুমকি দিচ্ছেন। এটা সাহস তারা পেয়েছেন বিগত সময়ে। সেই সময় দেখেছি আমলাতন্ত্রকে শক্তিশালী করা হয়েছে। আমলাতন্ত্র নির্ভরতার কাজে লাগিয়ে ফ্যাসিজম তৈরি করা হয়েছে। অভিযুক্ত আমলাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, এটা নিয়েও আজকের বৈঠক করেছি। আগামী সপ্তাহে কঠোর পদক্ষেপ আসবে। আমলাদের বলছি, জনগণকে সেবা দেওয়ার এবং গণতান্ত্রিক ট্রানজিশনটা সঠিকভাবে করতে সহযোগিতা করা এখন সময়। আন্দোলন দেখা কিংবা গোষ্ঠী স্বার্থ রক্ষার জন্য এত মানুষ জীবন দেয়নি। তিনি বলেন, আমাদের একটা নির্দিষ্ট পররাষ্ট্র নীতি থাকবে, যেটি সব দলের ঐক্যমত্যের হবে। এখানে এক সরকার তার সময় ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করে, আরেক সরকার হয় ভারত বিরোধী। তবে রাষ্ট্র হিসেবে আমাদের একক পররাষ্ট্রনীতি থাকবে, যেখানে সরকার পরিবর্তন হলেও নীতি পরিবর্তন হবে না। আমাদের অর্থনীতি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যের নির্দিষ্ট নীতিমালা থাকবে, যেগুলো সরকার পরিবর্তনে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের ইতিবাচক সৌহার্দ্য ও ঐক্যমত্য আছে। পাশাপাশি সরকারের ভুল ও সীমাবদ্ধতা নিয়ে তারা সমালোচনা করছেন, সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। সরকার ঐক্য প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমরা সরকারকে এজন্য গুরুত্ব দিয়েছি, যা 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো বলেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে